শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল। জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি শহীদ পরিবারের। উৎসব মুখর পরিবেশে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ রিটার্নিং কর্মকর্তাদের। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে। হাইকোর্টের আদেশ, জিজ্ঞাসাবাদ করা যাবে নূর হোসেনকে, জানালেন আইনজীবী। দিনাজপুরে ইসকন মন্দির এলাকার হামলার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। সতর্ক অবস্থানের প্রশাসন, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি। সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে সেখানে। বাঙালির জাগরণে এদেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল আলোকবর্তিকার। পরাজয় নিশ্চিত জেনে এদেশীয় দোসরদের সহযোগিতায় স্বাধীনতার ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদাররা। উদ্দেশ্য বাংলাদেশকে মেধাশূন্য করা। স্বাধীনতার ৪৪ বছর পরও সেই কৃতি সন্তানদের দেখানো পথ ধরেই এগিয়ে যেতে চায় আজকের বাংলাদেশ। শ্রদ্ধাবনত জাতির পক্ষে তাই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শহীদদের আরও শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, ৭১-এ পরাজিত শক্তির সঙ্গে যারা মিত্রতা করেছে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের অপরাধ বিচার হয়েছে এবং শীর্ষ পর্যায়ে সেই যুদ্ধাপরাধীদের বিচার রায় হয়েছে এবং সেই রায় কার্যকর করার মধ্য দিয়ে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। ইতিমধ্যেই উচ্চতর আদালতের রায় জামাতের রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়েছে এবং দল হিসাবে যেহেতু জামাত চিহ্নিত হয়েছে, সেই যুদ্ধাপরাধী দলকে রাজনৈতিক নিষিদ্ধ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশা করি জাতি অচিরেই এই যুদ্ধাপরাধী দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দেখতে পাবেন। এরপর সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। ঢল নামে শোকবিহ্বল হাজারো শিশু, কিশোর, বৃদ্ধ বনিতার। প্রতি বছর ডিসেম্বর এলেই যেমন বিজয়ের আনন্দে ঝলমল করে পুরো বাংলাদেশ, তেমনি একথাও সত্য, প্রতি বছর আজকের দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা স্মরণ করে মলিন হয় বাংলার মুখ। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে হয়তো সে শোক কিছুটা হলেও প্রশমিত হয়েছে, কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষের দাবি অবশিষ্ট যুদ্ধাপরাধীদেরও বিচার করে তাদের রায় কার্যকর করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে 10টার দিকে তিনি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে যে চেতনা নিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা আর আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তি তাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, ভবিষ্যৎকে নষ্ট করে দিতে চেয়েছিল, সেটা তারা সফল হতে পারেনি। শহীদ বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছিলেন
তারা একটা প্রাণ দিয়েছিলেন একটি মুক্ত বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। দুর্ভাগ্যক্রমে আমরা সেটা অর্জন করার পরেও সেটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে তাই জনগণ যে চেতনা নিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই চেতনার মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই তারা সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে। দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার পারমিতা হিম ও ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। পারমিতা, বুদ্ধিজীবী দিবস স্মরণে দেশের সূর্য সন্তান যারা এই আজকের দিনে প্রাণ হারিয়েছিলেন সেই নাম না জানা এবং হাজারো সেই সূর্য সন্তানদের উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে এখানে মানুষের ঢল নেমেছে সেই সকাল থেকে। এই রায়ের বাজার বৌদ্ধভূমি, যেখানে এখন এই রায়ের বাজার স্মৃতিসৌধ, যাদের স্মরণে এই স্মৃতিসৌধ, তাদের যে মৃত্যুকে আজকে স্মরণ করা হচ্ছে এখানে, সেই সাথে কিন্তু এটিও বলা হচ্ছে যে তাদের এই মৃত্যুর মাধ্যমে, তাদেরকে এভাবে হত্যাযজ্ঞ করে তাদেরকে ধ্বংস করার মাধ্যমে বাঙালি জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা করা হয়েছিল, বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে পরিকল্পনা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, সেই মেধাশূন্য করার প্রক্রিয়া বা সেই মেধাশূন্য করার পরিকল্পনা কিন্তু সফল হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 16 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর এই জায়গাটিতে পরিবার পরিজনেরা, যারা শহীদ বুদ্ধিজীবীদের পরিবার, তারা এখানে তাদের প্রিয়জনদের মৃতদেহ খুঁজে পেয়েছিলেন এবং সেই মৃতদেহের যে বিভৎস অবস্থা ছিল, যেভাবে তারা সেই গলিত এবং নির্মমভাবে নির্যাতন করে যাদেরকে মৃত্যুবরণ করানো হয়েছিল, তাদের সেই লাশ তারা যখন এখানে পেয়েছিলেন, সেই দিনটি তারা এখানে এসে স্মরণ করছেন। অনেকেই অশ্রু সজল কণ্ঠে, অশ্রু সজল চোখে তারা বলছেন যে সেদিন যে দৃশ্য তারা দেখেছিলেন এবং এরপর আজকের এই স্বাধীন বাংলাদেশ, আজকের এই সার্বভৌম বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে যে দেশ, তার জন্য তারা গর্ববোধ করেন এবং তারা গর্ববোধ করেন যে তাদের পরিবার পরিজনের একজন সেই দিন জীবন দিয়েছিল। তো বাবু, আজকে সকাল থেকে এখানে বিভিন্ন স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেমন এসেছে, তেমনি এসেছে বীর মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট জনেরা এসেছে এবং আমাদের বিভিন্ন মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছে সেই সকাল থেকে। তো তারা প্রত্যেকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, অনেকে দেখেছে জাতীয় পতাকা নিয়ে এসেছে এবং যে যেভাবে পারছেন তাদের বিনম্র শ্রদ্ধা এখানে জানাচ্ছেন। সেই সঙ্গে একটি কথা তারা বলছেন যে যেই মেধাশূন্য করার প্রক্রিয়া 1971 সালে শুরু হয়েছিল, তাতে সফল হতে পারেনি পাকিস্তানি দোসররা, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র, কিন্তু বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, সেই বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র এখন অব্যাহত আছে এবং সবাই মিলে সম্মিলিতভাবে, সেই ঐক্যবদ্ধভাবে এটাই চেষ্টা করবে যে বাংলাদেশ যেন সামনে আরও এগিয়ে যায় এবং এই ধরনের যত ষড়যন্ত্র আছে, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবে এবং সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে, এটাই তারা প্রত্যাশা করছেন। বাবু, আপনি জানেন যে এখানে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধের যে প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, অন্য প্রান্তে প্রবেশদ্বারের খুব কাছাকাছি আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আমি চলে যাব তার কাছে আরও কিছু খবরাখবর জানতে। পারমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সকাল থেকেই কিন্তু এখানে যারা এসেছেন, সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক এবং ছাত্রীরা এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি। সেক্টর কমান্ডার্স ফোরাম এসেছিল এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এসেছিলেন, তাদের সাথেও কথা বলেছি। বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা যেটি বলছেন সেটি হচ্ছে যে একটি নতুন বাস্তবতায় এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। তারা যেটি বলছেন যে এরই মধ্যে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যার বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয়েছে যে 1971 সালে ঘাতক বাহিনী আল-বদর বাহিনীর কমান্ডার এবং তার নির্দেশনায় এবং নীতি নির্ধারণেই মূলত এই শুধু 14ই ডিসেম্বর নয়, পুরো বছর জুড়ে যে বুদ্ধিজীবী নিধন হয়েছিল তার নির্দেশে এবং নেতৃত্বে হয়েছিল, তার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং অন্যান্য আল-বদরের যুদ্ধাপরাধীদেরও ফাঁসির রায় কার্যকর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তারা এই বাস্তবতায় যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে শুধুমাত্র বিচার এবং তাদেরকে ফাঁসির দিলেই হবে না, বরং এই
যুদ্ধাপরাধীদের তৎপরতার কারণে যে দেশে যে জঙ্গি তৎপরতা চলছে এগুলো যদি বন্ধ করতে হয়, তাহলে জঙ্গিবাদের যে অর্থের উৎস রয়েছে, তাদের যে সামাজিক এবং রাজনৈতিক অবস্থান রয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রকে অবস্থান নিতে হবে এবং সেই ক্ষেত্রে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে বন্ধ করতে হবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই দাবি জানিয়ে তারা এই শহীদ বেদির সামনে একটি মানববন্ধন করেছেন। এর পাশাপাশি সেক্টর কমান্ডার্স ফোরামও এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি তারাও দাবি জানিয়েছেন, তারা বলছেন যে যতদিন পর্যন্ত পাকিস্তান এই গণহত্যার দায় স্বীকার করে তাদের জাতির কাছে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত যেন বাংলাদেশের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা না হয়। এর পাশাপাশি সাধারণ মানুষও বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া যেই দায়, সেই দায়কে রক্ষার জন্য আমাদের জাতি যেন আরও তৎপর হয়, সেই কথাই তারা আরও বলেছেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার পারমিতা হিম ও ওমর ফারুক। চলে যাচ্ছি পরের খবরে। জঙ্গিবাদের সকল আর্থিক উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তানরা। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রজন্মে ৭১-এর ব্যানারে এক মানববন্ধনে তারা এই দাবি জানান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক সকল চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। জঙ্গিবাদ যখন সম্পূর্ণভাবে আধিপত্য বিস্তার করতে চায়, তখন তাদের সবচেয়ে সবলতার দিকটা হচ্ছে তাদের আর্থিক উৎস। তো এখন যদি এ থেকে আমাদের মুক্তি পেতে হয়, তাহলে তাদের এই উৎসগুলোকে কর্তন করতে হবে। যারা বুদ্ধিজীবীদেরকে হত্যার জন্য দায়ী, তাদের শীর্ষ কমান্ডারের আজকে সর্বোচ্চ শাস্তি হয়েছে। সুতরাং আমরা অবশ্যই আশাবাদী যে বাকি যে যুদ্ধাপরাধীরা আছে তাদের বিচারও এই সরকার করবেন এবং আমরা তাদের যথাযোগ্য শাস্তি দেখতে পাবো। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে পতাকা মিছিল করেছে বাংলাদেশ রুখে দাঁড়াও নামের একটি সংগঠন। এই পতাকা মিছিলে যোগ দেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই পতাকা মিছিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ অংশ নেন। মিছিলে পতাকা হাতে ও স্লোগান দিয়ে যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জাতির সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করেছিল, সেসব যুদ্ধাপরাধীদের সবার বিচার দাবি করেন তারা। শহীদ পরিবারের সদস্যরা জানান, ধর্মনিরপেক্ষতা সৃষ্টি ও সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই লড়াইয়ের বিরুদ্ধে অবশ্যই জয়ী হবে বাংলাদেশ। পতাকা মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। এই রক্তরঞ্জিত পতাকা, যে পুত পবিত্র পতাকা, সেটা আমরা সমুন্নত রাখবো মুক্তিযুদ্ধের চেতনায়, যেখানে প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্মানিত হবে এবং মানুষ মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবে। স্বাধীনতা লাভের দীর্ঘ সময় পর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার। তারা বলছেন, এই রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়মুক্তি ঘটেছে। বিশেষজনদের মতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারীর নিষ্ঠুরতার বিচার করতে পারার তৃপ্তিতে এবারের বুদ্ধিজীবী দিবসে উজ্জীবিত হবে গোটা জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে তাহসিনা জেসির রিপোর্ট। ১৯৭১-এর ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশীয় দোসর আল-বদর আল-শামস জামাত ইসলামের সহায়তায় পরিকল্পিতভাবে বাসা থেকে ধরে নিয়ে হত্যা করা হয় জাতির সম্পদ, তার বুদ্ধিদীপ্ত সূর্য সন্তানদের। স্বাধীনতা পরবর্তী সময়ে বুদ্ধিজীবীদের এ নির্মম হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হলেও ৭৫-এর পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার পর এবছরই সর্বপ্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়। মৃত্যুদণ্ড দেয়া হয় তৎকালীন আল-বদর বাহিনীর প্রধান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আলী আহসান মুজাহিদকে। এবারে বুদ্ধিজীবী দিবসটি আমার কাছে তাৎপর্যময়। এর কারণ একটি, আলী আহসান মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। যারা অপরাধীদের সঙ্গে ছিল তারা বিচার করবে কি?
যারা অপরাধীদের সঙ্গে ছিল না তারা বিচার করেছে। দীর্ঘ ৪৪ বছর ধরে হৃদয়ে বিচারহীনতার আকুতি বয়ে বেড়ানো সেই বুদ্ধিজীবীদের সন্তানরা বলছেন তাদের প্রত্যাশা পূরণ হবে তখনই যখন সকল হত্যাকারীকে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কলঙ্কের বোঝা লাঘব করার জন্যই কিন্তু এই বিচার আমাদের জন্য অসম্ভব বড় একটা বিষয়, এবং যখন একটা করে এরকম বিচার হয় সেটা বিশাল বড় এক প্রাপ্তি। তাদের শাস্তিটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় মুক্তি। অনেক শহীদের স্ত্রীরা তার স্বামীর হত্যার বিচার দেখে যেতে পারেনি, তো অন্ততপক্ষে আমরা আমাদের বাবা মার হত্যাকারীদের বিচার রায় কার্যকারী পর্যন্ত দেখে যেতে চাই। আমরা হয়তো আমাদের প্রিয়জন স্বজনদের ফিরে পাবো না, কিন্তু জাতি বড় ধরনের কাজ করতে যাচ্ছে এবং জাতি অভিশাপ মুক্ত হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে তারা সরকারের প্রতি আহ্বান জানান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয়ায় চরম দুর্ভোগের আশঙ্কা। ১,৫০০ হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। পুলিশ চাইলে নারায়ণগঞ্জের ৭ খুন মামলা অধিকতর তদন্ত করে ষড়যন্ত্রের বিষয়টি চার্জশিটে অন্তর্ভুক্ত করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর পর্যবেক্ষণ সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালত আদেশে বলেন, মামলা তদন্ত কর্মকর্তা চাইলে এ পর্যায়েও অধিকতর তদন্ত করতে পারবেন। একই সাথে নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার পেছনে ষড়যন্ত্র চার্জশিটে উল্লেখ না থাকায় এই বিষয়টিও মামলার অভিযোগপত্রে রাখতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর আইনজীবী। এবার পৌর নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে দেশের ২৩৫টি পৌরসভায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে পৌরসভাগুলোতে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি। দিনের শুরুতেই দলীয় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পর্যায়ক্রমে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। একই প্রতীকের একাধিক প্রার্থী থাকলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। নিজেদের প্রতীক নিয়ে আজ থেকেই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এদিকে আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে বান্দরবান আছেন রিপোর্টার কমল দে, রাজশাহীর দুর্গাপুরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি ও কিশোরগঞ্জ পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। কমল। ধন্যবাদ বাবু। 3 পার্বত্য জেলার মধ্যে 2টি পৌরসভা এবার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বান্দরবান পৌরসভা এবং লামা পৌরসভা। আমরা সকালবেলা দেখি উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা এসে তারা প্রতীক নিয়ে গেছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে এখন প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আমরা দেখেছি প্রথম পর্যায়ে রিটার্নিং অফিসারের কার্যালয় কর্মকর্তা আবু জাফরের কক্ষে এসে মেয়র প্রার্থীরা তারা প্রতীক নেন। এরপর সাধারণ কাউন্সিলর এবং পরবর্তীতে এসে সংরক্ষিত কাউন্সিলররা প্রতীক নিয়েছেন। প্রতীক নেওয়ার পর তারা জানতে চেয়েছেন তারা কটা থেকে প্রচারণা শুরু করতে পারবেন। এক্ষেত্রে তারা রিটার্নিং অফিসার জানিয়ে দিয়েছেন দুপুর 2টার পর থেকে তারা প্রচারণা শুরু করতে পারবেন। তো প্রচারণা শুরুর আগে এই রিটার্নিং অফিসার কিন্তু তাদের কিছু নির্দেশনা দিয়েছেন, বলেছেন আচরণবিধি মেনে চলে যেন নির্বাচনী প্রচারণা চালানো, সে ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন যেহেতু পার্বত্য জেলাটি স্পর্শকাতর এলাকা, সেই হিসেবে মাথায় রেখে যেন প্রার্থীরা প্রচারণা চালায় সেই জন্য তিনি প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং প্রার্থীরা তাকে আশ্বস্ত করেছেন তারা ধর্মীয় বিধিনিষেধ এবং আচরণবিধি মেনে তারা এখানে প্রচারণা চালাবেন বলে তারা রিটার্নিং কর্মকর্তাকে আশ্বস্ত করেছেন।
বান্দরবান পৌরসভার মতো আমরা দেখতে পাচ্ছি এখানে ভোটার রয়েছেন 26,846 জন, এর মধ্যে 13টি কেন্দ্র। আর এখানের মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন 3 জন, আওয়ামী লীগের একজন, বিএনপির একজন এবং আরেকজন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। আর সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন এখানে 27 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন 8 জন। আর অপরদিকে যে লামা পৌরসভা সেখানকার রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন সেখানে 11,449 জন ভোটার রয়েছে এবং কেন্দ্র রয়েছে 9টি। আর সেখানেও কিন্তু মেয়র প্রার্থী 3 জন এবং কাউন্সিলর প্রার্থী রয়েছেন 29 জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন 13 জন। তবে গত কয়েকদিন ধরে প্রতীক ছাড়া প্রচারণা চালালো। আর সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা প্রতীক নেওয়ার পরে তারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে এলাকা এলাকায় ফিরে গেছেন এবং তারা প্রচারণা চালানোর জন্য শুরু করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা সেই ধরনের পরিকল্পনা নিয়েছেন। আমরা দেখেছি কিছু কিছু প্রার্থী কিন্তু প্রতীক পাওয়ার আগে তারা লিফলেট আকারে ছাপিয়ে নিয়ে এসেছিল এবং সেগুলো নিয়ে তারা মূলত এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছেড়ে চলে গেছে, এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালানোর জন্য তারা চেষ্টা করছে এবং তারা দুপুর 2টার পর হয়তো একটু প্রচারণা জমে উঠবে। এখন পর্যন্ত এ ছিল বান্দরবান পার্বত্য জেলা থেকে প্রতীক বরাদ্দের সর্বশেষ। আমরা এখন চলে যাব দুর্গাপুরে, রাজশাহী দুর্গাপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রকি। কমল, আপনাকে ধন্যবাদ। মূলত আগামী 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর 13টি পৌরসভায় নির্বাচন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে এই 13টি পৌরসভাতেই কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে এক ধরনের বাড়তি উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখা গেছে। তো এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই মূলত আজ 10টার পর থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে এবং এই প্রতীকগুলো নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে এখন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এই নিজ নিজ মার্কায় ভোট দিতে তারা ভোটারদের বলবেন। আর কোনো বাধা থাকলো না এক্ষেত্রে। তো আমরা এখানে এসেছি, এখানে এসে রিটার্নিং অফিসারের সাথে আমাদের কথা হয়েছে। তো তিনি যেটি আমাদেরকে বলেছেন যে আমাদের পাশাপাশি প্রার্থীদেরও বলেছেন এখন মূলত প্রতীক বরাদ্দ শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকেই। যেহেতু প্রতীক বরাদ্দ শেষ হয়ে গেছে, এখন কিভাবে তারা এই পোস্টারগুলো ছাপাবেন এবং এই পোস্টারগুলো কত মাপ করে ছাপানো হবে, এই পোস্টারগুলোতে কি ধরনের ছবি থাকবে, হ্যাঁ, এই বিষয়গুলোই মূলত এখন রিটার্নিং অফিসাররা এখানে প্রার্থীদেরকে কিন্তু বোঝাচ্ছেন। আচরণবিধিও সম্পর্কেও তাদের কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনা তারা দিচ্ছেন এবং দলীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের দলের যে প্রধান রয়েছে তার প্রধানের ছবিটি এই পোস্টারে কিন্তু তারা রাখতে পারবেন। তবে অন্য যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অন্য কোনো ছবি, তাদের নিজস্ব ছবি ছাড়া অন্য কোনো ছবি এই ব্যানার বা পোস্টারে তারা কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর লিফলেটটাও কত বড় হবে বা ছবিটি প্রোটেক্ট হবে কিনা, এ ধরনের সব ধরনের পরামর্শ কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এখন দেওয়া হচ্ছে প্রার্থীদের। তো মূলত এখান থেকে অনেক প্রার্থী এখন বের হয়ে গেছেন, বের হয়ে যেয়ে কিন্তু ভোটারদেরকে কিন্তু তাদের নিজ নিজ মার্কা, নিজ নিজ প্রতীক দেখিয়ে বলছেন অমুক মার্কা আমাকে আগামী 30শে ডিসেম্বরে নির্বাচিত করার জন্য ভোট দিতে হবে। সেই সাথে মেয়ররাও যারা রয়েছেন, মেয়র প্রার্থী যারা রয়েছেন, এখানে মূলত 3 জন মেয়র প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত 2 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন নির্বাচন করছেন মেয়র পদে, মোট 3 জন প্রার্থী এখানে রয়েছেন। তো এইসব প্রার্থীরাও কিন্তু তাদের প্রচারণা আনুষ্ঠানিকভাবে প্রতীক নিয়ে যে প্রচারণা সেটি কিন্তু তারা শুরু করেছেন। সব মিলে উৎসব মুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পূর্ণ করতে এখানকার সব প্রস্তুতি রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ নিয়েছেন বলে আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত জানাচ্ছেন এবং এখানকার ভোটাররা বলছেন তারা দেখে শুনে এবার সৎ ও যোগ্য দেখে একজন মেয়র নির্বাচিত করবেন এবং নারী কাউন্সিলর নির্বাচিত করবেন এবং সাধারণ যে কাউন্সিলর রয়েছেন যাদেরকে দিয়ে মূলত এলাকার উন্নয়ন হবে তাদেরকে নির্বাচিত করবেন বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার খবর। এখন আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুন, তিনি জানাবেন কিশোরগঞ্জের পৌরসভা নির্বাচনের খবর। ধন্যবাদ রকি। আসলে কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা সকাল 10টা থেকেই দেখেছি যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যেখান থেকে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন, আসলে সেখানে সকাল 10টা থেকেই প্রার্থীরা এখানে এসে ভিড় করছেন, একজন একজন করে আসছেন। আমরা দেখেছি যে সকাল 10:30টায় এখানে প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রথমে আমরা যেটা দেখেছি যে মেয়র প্রার্থী যে 3 জন রয়েছেন সেই 3 মেয়র প্রার্থীকে এখানে
আনুষ্ঠানিকভাবে প্রতীক দেয়া হয় এবং তারা প্রতীক নিয়ে আসলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে আসছেন এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়েই আসলে তারা প্রচারণা শুরু করেছেন এবং প্রতীক পাওয়ার পর আসলে তারা লিফলেট বিতরণ শুরু করেছেন এবং দলীয় প্রতীকের যেমন এখানে 3 জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ পারভেজ মিয়া এবং বিএনপি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম এবং সিপিবির প্রার্থী রয়েছেন আবুল হাশেম। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে এই কিশোরগঞ্জ পৌরসভায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সংরক্ষিত মহিলা আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই 7 জনের মধ্যে আসলে যে সংরক্ষিত 3 নং ওয়ার্ড রয়েছে সেই 3 নং ওয়ার্ডের একজন মহিলা কাউন্সিলর যিনি কামরুন নাহার লিপি তিনি এখানে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে আমরা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানতে পেরেছি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে যে কোর্ট পয়েন্ট এলাকা রয়েছে সেই কোর্ট পয়েন্ট এলাকায়। এখানে আমরা দেখছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আসলে এখানে প্রতীক বরাদ্দের পর মিছিল সহকারে এই রাস্তাটি দিয়ে বেরিয়ে যাচ্ছেন শহরের দিকে। আমরা বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীকে দেখেছি তারা প্রতীক নিয়ে মিছিল সহকারে তারা বেরিয়ে গেছেন। একজন মহিলা কাউন্সিলর প্রার্থীকে দেখেছি তিনি আঙ্গুর প্রতীক পেয়েছেন এবং একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী দেখেছি যিনি 1 নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বোতল প্রতীক পেয়েছেন। এইরকম নির্বাচন কমিশনের যে নির্বাচনী প্রতীকগুলো রয়েছে সেই প্রতীক যেটা পেয়েছেন সেটা নিয়েই আসলে মিছিল সহকারে শহরের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছেন এবং সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর যারা রয়েছেন তাদের যে নিজস্ব এলাকা রয়েছে সেই নিজস্ব এলাকায় তারা প্রচারণা চালাচ্ছেন। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে আজকে প্রতীক পাওয়ার পর একটা নতুন আমেজ সৃষ্টি হবে এবং প্রচারণায় একটা নতুন মাত্রা যোগ হবে। তারা মাইক ব্যবহার করতে পারবেন, পোস্টার ব্যবহার করতে পারবেন। তো এই কাজগুলোই তারা আসলে আজকে থেকে পুরোদমে শুরু করবেন। তো এই ছিল আসলে কিশোরগঞ্জ পৌরসভার প্রতীক বরাদ্দের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আপনারা দেখছিলেন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের বিষয়ে বান্দরবান থেকে কমল দে, রাজশাহী থেকে সাইফুর রহমান রকি ও কিশোরগঞ্জ থেকে হারুনুর রশিদ জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ। সময় সংবাদে আরও থাকছে, 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ। সফলতা বাড়াতে অঞ্চল ভিত্তিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। আবারও শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর। দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচিও পালিত হচ্ছে। দেশ সম্পূর্ণভাবে রাজাকার ও জঙ্গি মুক্ত হলে শহীদের আত্মত্যাগ সার্থক হবে বলে মনে করেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক সামাদ্দার, হাবিবুর রহমান ও মীর আব্দুল কাইয়ুমের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন সিলেটে নগরীর চৌহাট্টা এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দেশ রাজাকার এবং জঙ্গি মুক্ত হলেই আমাদের যে আত্মীয় জীবন দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন এই দেশের জন্য, তাদের আত্মত্যাগ সার্থক হবে। যারা যুদ্ধ অপরাধী ফাঁসি হয়েছে, আরো বাকি যারা আছে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমার সরকার বিশেষ করে ট্রাইব্যুনালকে যেভাবে নিয়ম সেভাবে তাদের বিচার করা হোক। বরগুনায় সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গণকবর ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এছাড়া বরিশাল ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দিনাজপুরের জয়নন্দ ইস্কন মন্দিরে হামলার 3 দিন পরও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে বিজিবিও। আর নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জেলা প্রশাসক। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত 4 ডিসেম্বর রাতে দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরে রাসমেলায় হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়, কিন্তু মাত্র 4 দিনের মাথায় হামলা চালানো হয় একই উপজেলার জয়নন্দ ডহচি গ্রামের ইস্কন মন্দিরে। এতে 2 জন গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর মেডিকেলে চিকিৎসা নেন। এ ঘটনার সঙ্গে জঙ্গি সদস্যরা জড়িত পুলিশ প্রশাসনের এমন বক্তব্যে আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এইভাবে যদি বোমা হামলা হয়, আমরা তো জীবনের আতঙ্কে সবসময় বাইরে যাওয়া, এটা তো সব নিশ্চিত করতে পারবো না। আমরা এখন খুব আতঙ্কিত। আমরা এটা বাংলাদেশ সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। তবে আতঙ্কিত মানুষদের আশ্বস্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান পুলিশ ও বিজিবি কর্মকর্তারা। এই সমস্ত বিপদের সময় এলাকার লোকজন একত্রিত হয়ে এই বিপদ মোকাবেলা করতে পারবেন আমার বিশ্বাস। আপনাদের অনুভূতি যে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমার মনে হয় এটা ভাবা কখনো ঠিক হবে না। আমরা আপনাদের সাথে আছি। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। আপনারা যে শক্তি প্রদর্শন করেছেন, এই জনগণের শক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি যদি একত্রিত হয়, এর সামনে কোনো দুষ্কৃতকারী দাঁড়াতে পারবে না। গত 10 ডিসেম্বর রাতে ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার শরীফুল ও মুসাব্বির সহ 7 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। সময় সংবাদ, দিনাজপুর। সাতক্ষীরায় গুলিতে একজন নিহত হয়েছে, তবে পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় 7 জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ জানায়, রাতে সাতক্ষীরা খুলনা মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করা হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় 15 মিনিট গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ 4 জন সহ 8 জনকে আটক করে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তির পর ডাকাত সর্দার আবু সাইদের মৃত্যু হয়। নিহতের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ 11টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয়ায় স্থানীয় 9টি ইউনিয়নের কয়েকশো কৃষক চরম দুর্ভোগে পড়তে যাচ্ছে। পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে থাকায় আগামী শুষ্ক মৌসুমে অন্তত 1,500 হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ কৃষকদের সুবিধার জন্যই 23 কোটি টাকা খরচ করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল থেকে উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিস্তীর্ণ ধানের জমিকে রক্ষার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখতে 2010 সালে 23 কোটি টাকা ব্যয়ে এই মহামায়া প্রকল্পটি গড়ে তোলে সরকার। এর ফলে একদিকে যেমন কয়েক হাজার হেক্টর জমি সেচ ব্যবস্থার আওতায় আসে, একই সাথে পানির স্তর উপরে থাকায় পাহাড়ে চাষাবাদ শুরু হয় নানা ধরনের সবজির। পানিটাকে 8টি ইউনিয়নে সাপ্লাই দেওয়ার মাধ্যমে কৃষিকাজকে মূলত অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য এই মহামায়া প্রকল্পটা করা হয়েছিল। বছরের অন্যান্য সময় পাহাড়ি পানি জমিয়ে রেখে শুধুমাত্র শুষ্ক মৌসুমে পানি ছাড়ার কথা থাকলেও এখন তা মানা হচ্ছে না। স্লুইস গেট নষ্টের অজুহাতে পানি ছেড়ে দেওয়ায় পুরো প্রকল্পের পানির স্তর এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। পানি ছেড়ে দিচ্ছে, লেয়ার নিচে যাচ্ছে। ফার্মাররা আমাদের কাছে অভিযোগ করতেছে যে এখন তারা চাষাবাদের জন্য পানি পাচ্ছে না। অলরেডি আমরাও দেখতেছি এখানে পানি অলরেডি চলে গেছে। এখনো কিন্তু কৃষকের বীজতলা হয় নাই, তো এই পানি দিয়ে কৃষক বীজতলা করতে পারবে না, বোরোদানও করতে পারবে না। এই অবস্থায় আগামী মৌসুমে 9টি ইউনিয়নের অন্তত 1000 হেক্টর ধানের জমি এবং 500 হেক্টর জমি সবজি চাষ বাধার মুখে পড়বে। পানিগুলো সব ছাড়ে দিয়ে এখন শুকনা করিয়ে গেছে। এখন আমাদের কি 3 মাস 4 মাসও আর এটা পানি আগের মতন বড় হবে না। তবে এই ব্যাপারে কথা বলার জন্য মহামায়া প্রকল্পের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড কিংবা বন বিভাগের কোনো কর্মকর্তাকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি। বর্ষা মৌসুমে এই পাহাড়ি অঞ্চলের পানি স্থানীয়দের কাছে ছিল অভিশাপের মতো, আর এর থেকে রক্ষার জন্য সরকার এখানে বাঁধ দেয়। কিন্তু বাঁধের স্লুইস গেটটি নষ্ট হয়ে যাওয়ায় এই পানি আবার জনগণের কাছে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এমনকি এর থেকে কোনো উত্তরণের পথ তারা পাচ্ছে না। মিরেশ্বরের মহামায়া প্রকল্প থেকে কমল দে, সময় সংবাদ। 24 ঘন্টা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মেলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সৌর বিদ্যুতের মিনি গ্রিড প্রকল্প। সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে দেশের যেসব এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে স্থাপিত হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের সফলতা বাড়াতে অর্থ সহায়তা ও অঞ্চলভিত্তিক পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নরসিংদী থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন দেবাশিস রায়।
নরসিংদীর পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর রায়পুরা প্রান্ত থেকে 30 মিনিটে নদীপথ পাড়ি দিলেই দেখা মিলবে পাড়াতলি গ্রামের, যেখানে এখনো পৌঁছায়নি জাতীয় গ্রিডের বিদ্যুৎ। কিন্তু না, সেখানকার আধার অনেক আগেই কেটে গেছে সৌর বিদ্যুতের হোম সিস্টেমে। তবে পদ্ধতিগত নানা সীমাবদ্ধতায় ঘরের আলো ছাড়া উৎপাদনশীল খাতে ব্যবহার করা যেত না সেই সৌর বিদ্যুৎ। সুখবর হলো, প্রায় বছরখানেক আগে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের তত্ত্বাবধানে অংশীদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাড়াতলিতে চালু হয়েছে 141 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত মিনি গ্রিড প্রকল্প, যা বদলে দিয়েছে সেখানকার পুরো জীবনযাত্রা। ছেলেমেয়েদের লেখাপড়া করে তখন আমরা মিনিগেট বিদ্যুৎ ব্যবহার করতেছি, আর নর্মাল তো আমরা সোলার ব্যবহার করতেছি। ডিজেল 200 টাকা যদি প্রতিদিন, হ্যাঁ জায়গাতে আমার 10 টাকা যায়। অন্ধকারের মধ্যে কাটাছিড়ি করতে পারতাম না, এখন তো আলো মানে সৌর বিদ্যুৎ পাওয়া তো আমাদের খুব সুবিধা হয়। কিন্তু মিনিগেট আসার পর থেকে আমরা এটা আনলিমিটেড পাচ্ছি। 440 ভোল্টের 8 কিলোমিটার দীর্ঘ লাইনে বিদ্যুৎ পাচ্ছেন 6 শতাধিক পরিবার প্রতিদিনই, যার চাহিদা বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে এলাকাতে আমরা মিনিগেট করতে পারছি সেখানে আসলে কমপ্লিটলি সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক মিনিগেট আমরা দেখেছি যে ওরা ওয়ার্কশপের মাধ্যমে লেদ মেশিন বা অন্যান্য মেশিনগুলোও চালাচ্ছে। এদিকে সরকার মিনি গ্রিড সম্প্রসারণে নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা চাচ্ছি যে ক্রমান্বয়ে অফ গ্রিড এলাকাতে মিনি গ্রিডটাকে আরো বেশি পৌঁছে দেওয়ার জন্য মিনি গ্রিডে একটা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন, এমন পদ্ধতিতে এলাকা চিহ্নিত করে অগ্রসর হতে পারলে দ্রুতই সফলতা মিলবে। গভর্নমেন্টের যেটা করতে হবে যে মিনিগ্রিড প্রকল্পগুলিকে অর্থনৈতিক সহায়তা দিবে এবং জোন করে এই কোম্পানিটা এই জোনটাই শুধু দেখবে। বাংলাদেশের কতগুলি ডিভিশন আছে না, ডিভিশন ভিত্তিক করে দিতে পারে। 2020 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে যে 10% বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে, তা অর্জনে এমন গ্রিডের ব্যবহার বাড়ানো হলে কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, রায়পুরা, নরসিংদী। বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী মুদ্রানীতির কারণেই বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বমন্দার কোনো প্রভাব নেই, এমন মন্তব্য করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর কৌশিক বসু বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা বাংলাদেশ ব্যাংকের বড় অর্জন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বেসরকারি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ে আন্তর্জাতিক কর্মশালায় একথা বলেন বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ। দেশের তৃণমূল পর্যায়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা বাংলাদেশ ব্যাংকের বড় অর্জন। বাংলাদেশে শিখিয়েছে দরিদ্রতা, প্রতিবন্ধকতার পরও দেশের অর্থনীতির স্বার্থে ঝুঁকি নিয়ে কিভাবে কার্যক্রম শুরু করতে হয়। সরকারের পক্ষে দেশের সব মানুষকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়, তবে বেসরকারি খাতে ও সরকারের মধ্যে সমন্বয় থাকলে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজশাহী। শীতের প্রকোপ যত বাড়ছে, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট ততই বাড়ছে। জেলা প্রশাসক বলছেন, প্রতি বছরের মতো এবারও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হবে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস চলতি মাসের শেষে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতের সূর্য উকি দিচ্ছে পূর্ব দিগন্তে, সাথে শিশির ভেজা ঘাসের ডগা যেন মুক্তার মেলা, আর প্রকৃতির নির্যাসে আলতো কুয়াশা যেন জানান দিচ্ছে শীতের আমেজ। ঋতুর পালা বদলের সাথে প্রকৃতি এখন সেজেছে নতুন সাজে। সপ্তাহখানিক ধরে আস্তে আস্তে কনকনে ঠান্ডা বাতাসে শীতের প্রকোপ বাড়ছে। কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে রওনা হচ্ছে যানবাহন। সব মিলে ধীরে ধীরে শীত জেঁকে বসতে শুরু করেছে রাজশাহীতে। ঠান্ডা খুবই ভালোই লাগছে এখন মোটামুটি। সকালেও ঠান্ডা লাগছে, বাচ্চাকে হাঁটতে পারছি সোয়েটার টুটার পরে। শীতের ভিতরে চলতে পারছি না, ধরেন মেলা কিস্তি মিস্তি আছে, কারো কিস্তি চলে না, কারো পেটে ভাত চলে না। আর শীতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের উপার্জন কমে যাওয়ায় কষ্টের মাত্রা বেড়েছে তাদের। ফলে রাতে পর্যাপ্ত গরম পোশাক ছাড়াই স্টেশন বা বাস টার্মিনাল এলাকায় আটোসাটো হয়ে শুয়ে থাকতে হচ্ছে এসব খেটে খাওয়া মানুষকে। সারা রাতে কুঁকড়ি মুকড়ি বসে আছে ঠান্ডাতে ছেলে নিয়ে ঘুম আসছে না। আর জেলা প্রশাসক এসব মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানালেন। দুর্যোগ বিষয় মন্ত্রণালয় থেকে আমরা 6
6533 পিস কম্বল পেয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা 5000 পিস কম্বল পেয়েছি এবং স্থানীয় উদ্যোগে আমরা অনেক শীতবস্ত্র আমরা সংগ্রহ করে থাকি। আশা করব যে সবাই আমাদের এই সকল উদ্যোগে সাড়া দিবে। এদিকে আবহাওয়া অফিস চলতি মাসের শেষে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ এটি ডিসেম্বর শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম দিকে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং টেম্পারেচার প্রায় 6 ডিগ্রি নিচে নামার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গেল বছর শীতে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.2 ডিগ্রি সেলসিয়াস। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর, তুরস্কের একটি মাছ ধরার নৌকাকে সতর্ক করে গুলি ছুড়েছে রাশিয়ার রণতরী। এই ঘটনার ব্যাখ্যা দিতে মস্কোতে নিযুক্ত তুরস্কের সামরিক দূতকে তলব করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে এজিয়ান সাগরে তুরস্কের মাছ ধরার নৌকাটি রুশ রণতরী স্মোতলিভির খুব কাছাকাছি চলে আসায় সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তুর্কি নৌকাটি রুশ রণতরীর আনুমানিক 600 মিটারের মধ্যে চলে আসায় প্রথমে সতর্কবার্তা পাঠানোর চেষ্টা করা হয়। তবে নৌকাটির সাথে রেডিও যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় সংঘর্ষ এড়াতে পরে গুলি ছোড়া হয়। গেল 24 নভেম্বর রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ভূপাতিত করে তুরস্ক। এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত রাশিয়া তুরস্ক সম্পর্ক। বিপিএল এর খবর, বিপিএল এর দ্বিতীয় ও শেষ কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল বুলস। টস জিতে আগে ব্যাট করে 9 উইকেটে 160 রান করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে সাব্বির ও শাহরিয়ার নাফিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে 3 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল বুলস। বিগ ব্যাশে অংশ নিতে অস্ট্রেলিয়া যাওয়ায় ক্রিস গেলকে ছাড়াই এ ম্যাচে মাঠে নামে বরিশাল। টস জিতে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে বেশ ভালো শুরু করেন দুই ওপেনার রাসেল আল মামুন ও সিমস। দুজন মিলে উদ্বোধনী জুটিতে করেন 52 রান। এরপর 20 রান করা মামুনকে বিদায় করে রংপুরের ব্যাটিং লাইনের প্রথম আঘাত হানেন লঙ্কান প্রসন্ন। কুপার ও আলামিনের শিকার হয়ে দ্রুত ফিরে যান সৌম্য ও সাকিবও। তবে ক্যারিবিয়ান লেন্ডেল সিমন্সের 73 ও ড্যারেন স্যামির 23 রানে 9 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 160 রানে থামে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে 10 রানে রনি ও প্রসন্নকে হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। তবে সাব্বিরের 79 ও শাহরিয়ার নাফিসের 44 রানের সুবাদে 5 উইকেট হারিয়ে ফাইনালের টিকিট পায় বরিশাল। Well done, well stopped, but the batsman will come back for two. Full toss. That should be it. That's a boundary. The Bhattacharya Bulls. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। বুদ্ধিজীবী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল। জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি শহীদ পরিবারের। উৎসব মুখর পরিবেশে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ রিটার্নিং কর্মকর্তাদের। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে, হাইকোর্টের আদেশ। জিজ্ঞাসাবাদ করা যাবে নূর হোসেনকে, জানালেন আইনজীবী। এবং দিনাজপুরে ইসকন মন্দির এলাকার হামলার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। সতর্ক অবস্থানের প্রশাসন, নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে বিজিবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।